বন্ধুরা, আপনারা আগের এপিসোডে দেখেছিলেন যে অন্তরার কলেজে পরীক্ষা চলছে, আর এদিকে তার মাসি শর্মিষ্ঠা দেবী তার জন্য একটা সম্বন্ধ দেখে ফেলেছেন এবং তিনি এই সম্বন্ধের কথা সবার থেকে লুকিয়ে রেখেছেন। তিনি চেয়েছিলেন যে কাউকে কিছু না বলেই ভেতরে ভেতরে সবকিছু ঠিক করে নেবেন। এজন্য তিনি পাত্রপক্ষকে বাড়িতে নিমন্ত্রণ করেন। শর্মিষ্ঠা দেবীর বান্ধবী তাদেরকে সঙ্গে করে তাদের বাড়িতে আসে। এদিকে অন্তরার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছিল, তাই সে বাড়ি ফিরে এসে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। শর্মিষ্ঠা দেবী অন্তরাকে বিছানায় শুইয়ে দিয়ে বাইরে আসেন এবং পাত্রের মাকে বলেন, দিদি, মেয়েটা মনে হয় খুব টায়ার্ড। আসলে কয়েকদিন ধরে পরীক্ষার টেনশন চলছে, তো আপনারা তো বুঝতেই পারছেন এই বয়সে মেয়েরা পড়াশোনাটাকে কিভাবে সিরিয়াস নেয় আর কতটা চাপের মধ্যে থাকে। আরে হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে টেনশন করবেন না। আর এমনিতেও আমার ছেলে আর আমরা আপনার বোনঝিকে দেখেছি, আমাদের পাত্রী বেশ পছন্দ। আপনারা দেখে শুনে একটা দিন ঠিক করুন, আমরা এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাইছি। আরে এ তো খুব ভালো কথা, কিন্তু আপনারা তো জানেন আমাদের একটু সমস্যা আছে। আসলে ওর মেসোমশাই এত তাড়াতাড়ি ওর বিয়ে দিতেই চায় না। আর আপনি তো জানেন বাপ মা মরা মেয়ে, ওকে নিয়ে আমার খুব চিন্তা। মেয়েটা যতদিন না বিয়ে হচ্ছে আমি শান্তিতে মরতেও পারবো না। হ্যাঁ, আমি আপনার পরিস্থিতি বুঝতেই পারছি। আপনি ওর মাসি, কিন্তু আপনার চিন্তা দেখে মনে হচ্ছে আপনি ওর আসল মা। যাই হোক, আপনারা নিজেদের মতন করে একটা দিন ঠিক করুন, আর সেই দিনেই আমরা অনুষ্ঠানটা করব। এমন সময় রিঙ্কু দেবী বলেন, আরে শর্মিষ্ঠা, সামনের সপ্তাহে তো তোদের ম্যারেজ অ্যানিভার্সারি। ওই দিনেই অনুষ্ঠানটা রেখে দে। এমনভাবে সবকিছু সাজাবি যাতে মৃণালদা কিছু বুঝতেই না পারে, তাহলেই হবে। রিঙ্কু দেবীর এই আইডিয়াটা শর্মিষ্ঠা দেবীর বেশ ভালো লাগে। তিনি এঙ্গেজমেন্টের আগের দিন ঘর পরিষ্কার করছিলেন এবং ডেকোরেশন করছিলেন। এসব দিকে মৃণালবাবু অবাক হয়ে বলেন, কি ব্যাপার, আজকে ঘর ধরে এইরকম সাজাচ্ছ কেন? হঠাৎ করে এত সাজগোজের কি ব্যাপার আছে? আমি তো জানতাম প্রত্যেক বছরের মতো এবছরও তুমি আমাদের অ্যানিভার্সারি ভুলে যাবে। তোমার মনে নেই এবছর আমাদের বিয়ে 25 বছর পূর্ণ হয়েছে। এই বছর তো বড় করে অনুষ্ঠান করতেই হবে। আরে বাবা, বুড়ো বয়সে আবার কিসের অনুষ্ঠান? তিনজনে তো বাড়ির বাইরে গিয়ে ডিনার করে আসলেই হয়। এসবের কি দরকার ছিল? দরকার ছিল। আর শোনো, কালকে অনুষ্ঠানে আমার এক বান্ধবী বিদেশ থেকে আসবে। ও আমার বাড়ির ঠিকানা জানে না, তুমি ওকে এয়ারপোর্টে আনতে যাবে। আচ্ছা, সে নয় দেখা যাবে। এখন আমাকে কিছু খেতে দাও। আরে আজকে আমি খাওয়া দাওয়া কিছুই রান্না করিনি, এখন আমার অনেক কাজ। এখন তো অনেক কিছু কেনাকাটা করতে বাকি আছে। চলো সবাই মিলে কেনাকাটা করে নিই আর বাইরে খেয়ে নেব। আচ্ছা, সেটা করলেই হয়। তাহলে তুমি অন্তরাকে সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, অন্তরাকে তো সঙ্গে নেবই, ওর জন্যই তো সবকিছু। ওর জন্য সবকিছু মানে? আরে বাবা, এসব অনুষ্ঠান বাড়িতে তো বাচ্চাদেরই বেশি আনন্দ হয়। মেয়েটা কয়েকদিন ধরে লেহেঙ্গা কেনার জন্য বায়না করছিল। ভাবছি আজকে ওকে একটা লেহেঙ্গা কিনে দেব, কালকে অনুষ্ঠানেও পরবে। বাহ, এতদিন পর তুমি তোমার বোনঝির কথা ভেবেছো, এটা শুনে আমার খুব ভালো লাগছে। তুমি সবসময় কি ভাবো বলো তো, যে আমি অন্তরাকে দেখতে পারি না? এ সব কিছুটাই তোমার মনের ভুল। আমি ওকে সত্যি খুব ভালোবাসি, শুধু ওর জন্য একটু চিন্তা হয়, তাই মাঝে মাঝে একটু রাগ করি। এখন চলো, আর বেশি দেরি করে লাভ নেই। শর্মিষ্ঠা দেবী অন্তরাকে ঘরে গিয়ে তাকে ডেকে বলেন, অন্তরা মা, এবার একটু পড়াশোনাটা বন্ধ করে একটু উঠে আয়। যা, গিয়ে রেডি হয়ে নে, আমরা আজ বাইরে লাঞ্চ করতে যাব আর সঙ্গে শপিংও করব। সত্যি মাসি, আজ কতদিন পর আমরা বাইরে লাঞ্চ করতে যাব, আমার তো খুব আনন্দ হচ্ছে। এরপর তারা তিনজন মিলে লাঞ্চ করতে বেরিয়ে পড়ে। এদিকে দেব তার বন্ধুদেরকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। গাড়ি থেকে নামার পর পঙ্কজ দেবকে বলে, কি ব্যাপার রে দেব, তোকে এখানে আসার পর থেকে দেখছি তুই আমাদের আর চিনতেই পারছিস না। আরে বাবা, আমরাও সঙ্গে রয়েছি, একটু আস্তে আর দেখে শুনে হাঁটাচলা কর, না হলে তো হোঁচটকে পড়ে যাবি। দেখ, এসব ফালতু কথা বলিস না। ওকে যা হোক করে খুঁজে বের করতে হবে। আমি যতক্ষণ না ওকে নিজের মনের কথা বলতে পারছি, শান্তিতে থাকতেও পারছি না। ঠিক আছে রে বাবা, মেয়েটাকে তাড়াতাড়ি খুঁজে মনের কথা বলে দিবি, কিন্তু আমাদেরও তো একটু পেটের কথা শোন। সেই সকালে বেরিয়েছি, খিদেতে নাড়ি ভুড়ি সব শুকিয়ে গেছে। আগে চল কিছু খেয়ে নিই, তারপর শান্তিতে খোঁজা যাবে ক্ষণে। হ্যাঁ চল, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে তাড়াতাড়ি কিছু খেয়ে নিই। দেব এবং তার বন্ধুরা সেই একই রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে আগে থেকে অন্তরা তার মাসি এবং মেসোর সঙ্গে খেতে এসেছিল। টেবিলে বসে খেতে খেতে হঠাৎ দেব অন্তরাকে দেখতে পায় এবং পঙ্কজকে বলে, বন্ধু দেখ, আমি ওই মেয়েটাকে খুঁজে পেয়ে গেছি। ওর বাবা মার সঙ্গে খাচ্ছে। দাঁড়া, আমি এক্ষুনি ওর সঙ্গে যে কথা বলছি।
আরে আরে, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এইভাবে টেবিল ছেড়ে গিয়ে ওদের কাছে উঠে গিয়ে দাঁড়ালে ওরা কি ভাববে বলতো? তুই না একেবারে বোকা। তাহলে এখন আমি কি করব? কিভাবে ওর সঙ্গে কথা বলবো? কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে অন্তরা এবং তার মাসি মেশো শপিং মলে শপিং করতে চলে যায়। দেব তার বন্ধুদেরকে নিয়ে তাদের পিছু করে। শপিং মলে গিয়ে অন্তরা একটি মেকআপ স্টোরের কাছে দাঁড়িয়ে থাকে। ঠিক এমন সময় দেব তার কাছে যায় আর বলে, এই এদিকে, এই যে এইদিকে, একবার এদিকে এসো তো। আরে তুমি এখানে কি করছো? আর আমাকে এভাবে ডাকছো কেন তুমি? প্লিজ এখন কিছু প্রশ্ন করো না, একটু এদিকে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার কি কথা আছে? এরপর অন্তরা দেবের সঙ্গে একটু আড়ালে গিয়ে দাঁড়ায় এবং বলে, কি বলতে চাও বলো। আমার মাসি মেশো এখানেই আছে, ওরা দেখে ফেললে কিন্তু খুব খারাপ হবে। তোমার নাম অন্তরা, তাই তো? সেদিনে আমি তোমাদের অনুষ্ঠানে তোমার নৃত্য দেখেছি, খুব সুন্দর নেচেছো। তুমি কি এই কথা বলার জন্য এখানে এসেছো? সেদিনই তো আমার প্রশংসা করে দিলেই পারতে, এত পরিশ্রম করতে হতো না। অন্তরা প্লিজ, আমি তোমাকে কিছু বলতে চাই। দেখো, আমি তোমাকে বলেছি তো, আমি আমার মাসি মেশোর সঙ্গে এখানে এসেছি। ওরা যদি এভাবে আমাকে অন্য ছেলের সঙ্গে আড়ালে দাঁড়িয়ে কথা বলতে দেখে তাহলে কিন্তু খুবই খারাপ হবে। প্লিজ তুমি আমাকে এখন যেতে দাও। ঠিক আছে, তোমাকে আমি যেতে দিচ্ছি, কিন্তু তুমি প্রমিস করো যে আমার সঙ্গে আবার তুমি দেখা করবে আর আমার কথাগুলো শুনবে। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে দেখা করব, কিন্তু এখন আমাকে যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে অন্তরা সেখান থেকে চলে আসে। এদিকে শপিং মলের একটি দোকান থেকে কেনাকাটার পর শর্মিষ্ঠা দেবী অন্তরাকে বলেন, দেখ অন্তরা, আমি তোর জন্য কত সুন্দর একটা লেহেঙ্গা নিয়েছি। মাসি, এখন এত দামি লেহেঙ্গা কেনার কি দরকার ছিল? তুমি তো আমাকে যে কোনো সাধারণ জামা কাপড় কিনে দিলেই পারতে। আরে বাবা, ওসব জামা তো যখন তখন কেনা হবে, স্পেশাল ওকেশনের জন্য স্পেশাল ড্রেস চাই। এবার চল, আর কিছু কাজ বাকি নেই, বাড়ি গিয়ে খানিকক্ষণ রেস্ট করে নিয়ে কালকের জন্য প্ল্যান করতে হবে। এভাবেই সবাই বাড়ি চলে আসে। অন্তরা তার মাসির সমস্ত রকমের আচার আচরণ ভালোভাবে লক্ষ্য করছিল আর মনে মনে সে খুবই অবাক হচ্ছিল। মাসি এভাবে হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? আগে তো সবসময় কাজ করাতো, আর এখন বারবার আরাম করতে বলে, পড়াশোনা করতে বলে, আবার আজকে শপিংও করতে নিয়ে এলো। 2 বছর ধরে আমি একটা লেহেঙ্গা কিনে দেওয়ার কথা বলেছি, তখন তো কিনে দেয়নি, আর হঠাৎ আজকে এত দামি লেহেঙ্গা কিনে দিল। মাসির মনে কি চলছেটা কি? এদিকে দেব রাত্রিবেলা বসে বসে অন্তরার কথা চিন্তা করছিল। তখন পঙ্কজ তাকে বলে, দেব, ওই মেয়েটার সঙ্গে দেখা করলি, অথচ ওর মোবাইল নাম্বারটাও নিলি না। এবারে কি করে ওর সঙ্গে বাকি কথাটা বলতে পারবি? তারা কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে। দেব সারা রাত অস্থির হয়ে থাকে এবং ঘুমাতে পারে না। তার বাবা মা তাকে বারবার ফোন করে, কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারে না। চিন্তিত হয়ে দেবের বাবা অনিমেষ বাবু বলেন, এই ছেলেটা দিনকে দিন একেবারে বিগড়ে যাচ্ছে, সারাক্ষণ বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি নিয়ে মেতে আছে। কে আমি কিভাবে সামলাবো আমি নিজেও বুঝতে পারছি না। এখন তো একটাই উপায় আছে, ওর বিয়ে দিয়ে দাও, দেখবে বউ এলে সবকিছু ঠিক হয়ে যাবে। বিয়ে দিয়ে দাও বললে কি বিয়ে দিয়ে দেওয়া যায়? মেয়ে দেখতে হবে, আবার যেসে মেয়ে দেখলেও চলবে না, যেরকম হাই স্ট্যাটাস মেয়ে দেখতে হবে, যেন আমাদের সঙ্গে ম্যাচ করে। সেসব চিন্তা তোমায় করতে হবে না। আমার বান্ধবী প্রিয়াকে তোমার মনে আছে তো? ওরা আমেরিকাতে সেটেল হয়ে গেছে, ওর নিজের মেয়ের সাথে দেবের বিয়ে দিতে চাইছে। আমাকে তো এই নিয়ে 3 বার কল করেছে। আমি তো রুবির ফটোও দেখেছি, মেয়েটাকে বেশ পছন্দ হয়েছে আমার। আমেরিকায় পড়াশোনা করেছে, বিজনেস সম্পর্কে ভালো জ্ঞান আছে, একমাত্র ওই পারবে আমার ছেলেকে সোজা পথে আনতে। এরকম মেয়ে হলে তো ভালোই হয়, কিন্তু তোমার রাজপুত্র বিয়ে করতে রাজি হবে? ওর মতামত না জেনে তুমি বিয়েতে হ্যাঁ বলে দিচ্ছ যে, শেষে কোথায় দেখবে ও না করে দিয়েছে, আর তখন সবার কাছে আমাদের মান সম্মান যাবে। ওর মতামতের কি আছে? হ্যাঁ, এত ভালো মেয়ে কেউ খুঁজে দেখাক না। আর আমার ছেলেকে আমি ভালো করেই জানি, ওকে আমি এমনভাবে বোঝাবো যে ও বিয়ে করতে রাজি হবে আর খুশিও হবে। একবার রুবিও জীবনে চলে এলে দেখবে ও একেবারে সঠিক পথে চলে আসবে। আমার তো কোনো আপত্তি নেই, তোমার ছেলে যদি রাজি হয় তাহলে আমি 10 দিনের মধ্যে বিয়ে দিয়ে দেবো। আমি তো সারা জীবনই চাই যে ওর নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু সামলে নিক, সবকিছু তো ওরই। ঠিক আছে, তুমি আর টেনশন করো না তো। এই কটা দিন ওর বন্ধুদের সঙ্গে মজা আনন্দ যা করার করে নি, বাড়ি ফিরে এলেই আমি ওর ব্যবস্থা করছি। ওদিকে শর্মিষ্ঠা দেবী এবং মৃণাল বাবুর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাই এক এক করে আসতে থাকে। রিঙ্কু দেবী, মহেশ, দুর্গা দেবী এরাও সেখানে এসে উপস্থিত হয়। খাওয়া দাওয়ার পর রিঙ্কু দেবী শর্মিষ্ঠা দেবীকে বলেন, শর্মিষ্ঠা, এবার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা করে নে, এদিকে দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি অন্তরার মেশোকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, তারপর সব ব্যবস্থা করা হবে। শর্মিষ্ঠা দেবী মৃণাল বাবুকে গিয়ে বলেন,
শুনছো, তোমায় বলেছিলাম না আমার এক বান্ধবী বিদেশে থাকে, ওরা এয়ারপোর্ট থেকে নেমে গেছে। তুমি যাও না গো, তাড়াতাড়ি গিয়ে ওদেরকে একটু নিয়ে আসো। এই নাও, এই কার্ডটাতে ওর ফোন নাম্বার আছে, কল করে কন্ট্যাক্ট করে নিও। এভাবেই শর্মিষ্ঠা দেবী মৃণাল বাবুকে সেখান থেকে সরিয়ে দেন। এরপর তিনি অন্তরার কাছে গিয়ে মাথা নিচু করে বসে পড়েন। মাসিকে এভাবে দেখে অন্তরা বলে, কি হলো মাসি, তুমি এভাবে মাথা নামিয়ে বসে পড়লে যে? কোনো সমস্যা হয়েছে নাকি? অন্তরা, 1 মাস ধরে আমরা একটা সমস্যায় ভুগছি। তোর মেশো আর আমি দিন দিন এসব চিন্তা ভাবনা করে করে অসুস্থ হয়ে পড়েছি। তোকে কিছু বলতে বারণ করেছে তোর মেশো, সেজন্য আমি তোকে বলতে পারছি না রে। মাসি প্লিজ, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি আমাকে বলো কি হয়েছে, আমার থেকে কোনো কথা লুকিয়ে রেখো না। আসলে তোর মেশোর শরীরটা খুব অসুস্থ, ওর কিডনিতে সমস্যা হয়েছে। ডাক্তার বলেছে আর বেশি দিন নেই, সেজন্যই আমরা খুব চিন্তার মধ্যে আছি রে। তোর মেশো তোর জন্যই টেনশন করছে। আমি চাইছি তোর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, যাতে করে তোর মেশো এই চিন্তা থেকে মুক্ত হয় আর ওর বাকি জীবনটা ও একটু আরামে কাটাক। এই বলে তিনি আরো কান্নাকাটি করতে থাকেন। মাসির চোখে জল মুছিয়ে অন্তরা বলে, মাসি তুমি প্লিজ এভাবে কেঁদো না। তোমাদের চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি কি করলে তোমাদের ভালো লাগবে বলো? আমি কি করলে মেশো শান্তি পাবে? আমি তাই করতে রাজি আছি। অন্তরা, আমার এক বান্ধবীর ছেলে এই অনুষ্ঠানে এসেছে। ওরা খুবই ভালো, তোকে দেখে পছন্দও করেছে। তুই ছেলেটার সঙ্গে আজ এঙ্গেজমেন্ট করে নে। তুই যদি এই কাজটা করতে পারিস তাহলে সত্যি সত্যি তোর মেশো খুবই খুশি হবে। তোর মেশো এখন নেই, ফিরে এলে আমরা ওকে সারপ্রাইজ দেব। তুই বল মা, তুই তোর মেশোর জন্য এটুকু করতে পারবি না? আমি তোর কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি, তুই দয়া করে মানুষটাকে কষ্ট থেকে মুক্তি দে। মাসি প্লিজ, তুমি আমার কাছে এভাবে হাত জোড় করো না। তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। এভাবে অন্তরা তার মাসির ছল চাতুরির আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা বুঝতে পারে না এবং তার পেতে রাখা ফাঁদে পা দিয়ে দেয়। অন্তরা মনে মনে খুবই ভেঙে পড়ে। একদিকে তার স্বপ্ন ছিল আর অন্যদিকে তার প্রাণের চেয়ে প্রিয় মেশোর জীবন। স্বপ্ন এবং কর্তব্যের মাঝে সে কোনটাকে বেছে নেবে, এই দ্বিধাই তাকে যন্ত্রণা দিচ্ছিল। আজ তার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। কিছুক্ষণ পর শর্মিষ্ঠা দেবী অন্তরাকে সাজিয়ে বাইরে আনেন। বন্ধুরা, এবার কি হবে? শর্মিষ্ঠা দেবী কি নিজের প্ল্যানে সাকসেসফুল হবেন? অন্তরা কি এভাবেই নিজের জীবনটাকে বলিদান দিয়ে দেবে? মৃণাল বাবু কি ফিরে এসে এই এঙ্গেজমেন্ট আটকাতে পারবেন? এই সমস্ত কিছু জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। অশোকবাবু তার ছেলে প্রদীপ, মেয়ে তৃণা এবং স্ত্রী রমা দেবীর সাথে বহরমপুর নামক গ্রামে বাস করতেন। বহরমপুর গ্রামটি একেবারে গ্রামীণ সংস্কৃতিতে পূর্ণ ছিল এবং সেখানের লোকজন এখনো পর্যন্ত অনুন্নত এবং চাষকেন্দ্রিক ছিল। বলতে গেলে আধুনিকতার বিন্দুমাত্র ছোঁয়া সেখানে ছিল না। এদিকে রমা দেবী তার ছেলের জন্য মেয়ে দেখছিল। এমনই একদিন ঘটক সেখানে এসে বলে, দেখুন দিদি, আপনি যেরকম মেয়ে খুঁজছেন এই গ্রামে সেরকম মেয়ে পাওয়া যাবে বলে তো আমার মনে হয় না। আর যেখানে আমাদের এই গ্রামের মেয়েরা প্রাইমারি স্কুলে পর্যন্তই যায়, সেখানে আপনি কলেজ পাস করা মেয়ে খুঁজছেন। তা খুঁজবো না তো কি করব? আমি আমার বংশকে শিক্ষিত করে তুলতে চাই, যেখানে এখনকার প্রাইমারি স্কুলে ছেলেমেয়েরা নিজের নাম পর্যন্ত ঠিকভাবে লিখতে পারে না। তাহলে এক কাজ করুন, আপনি বরং শহরের কোনো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিন, তাহলে হয়তো আপনার সমস্যার সমাধান হতে পারে। হ্যাঁ, প্রয়োজনে তাই দেব। কোনো শহরের মেয়েরা কি আমাদের গ্রামের ছেলেদেরকে বিয়ে করবে নাকি? আরে বাবা, সেটা আমি বলতে চাইনি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার পছন্দ মতোই মেয়ে খোঁজার চেষ্টা করব। এখন দেখি শহরে কোনো মেয়ে পাওয়া যায় কিনা। এই বলে ঘটকটি সেখান থেকে চলে যায়। এরপর সে পাশেরই অর্নল শহরের একটি শিক্ষিত মেয়ে রিয়ার ফটো রমাদেবীকে দেখায়, যা দেখে রমাদেবীরও পছন্দ হয়ে যায় এবং রিয়া খুবই ভদ্র পরিবার থেকে হওয়ায় কারোরই কোনো সমস্যা ছিল না। এরপর তাদের ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পরের দিন সকালে রমাদেবী রিয়াকে বলে, এই যে বৌমা, আজ তোমার রান্নাঘরে প্রথম প্রবেশ। তুমি রান্না করো, আমি বলে দিচ্ছি কি কি রান্না হবে। তুমি রান্নাঘরে গিয়ে সেগুলির ব্যবস্থা করে রেখো। ঠিক আছে মা, আপনি বলে দিন কি কি রান্না হবে, আমি সেই মতোই সমস্ত ব্যবস্থা করে রাখছি। এভাবেই বলে রিয়া রান্নাঘরে চলে যায় এবং গিয়ে দেখে সেখানে কোনো গ্যাস ওভেন নেই ও সমস্ত রান্নাবান্নাই তাকে কাঠের উনুনে করতে হবে। অপরদিকে নতুন জায়গায় এসে তারও কিছু বলার ছিল না। এরপর উনুনের তাপে ঘেমে
রিয়ার অবস্থা খারাপ হয়ে যায়। ও রান্নাবান্না শেষ হলে রিয়ার ননদ ত্রিনা সেখানে এসে বলে, এই যে বৌদি, তোমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে তো? তা চলো আমরা দুজনে গিয়ে স্নানটা সেরে আসি। হ্যাঁ স্নান করব, কিন্তু দুজনে গিয়ে স্নান করে আসি মানে? এখন আমাদের কোথায় যেতে হবে? মানে বাথরুমে স্নান করব না? কি বাথরুম? তুমি বাথরুমে কেন স্নান করবে? শোনো, তুমি আমার সামনে বলেছো, আর যেন অন্য কারোর সামনে বলো না, তাহলে ওরা হেসেই পাগল হয়ে যাবে। যেখানে আমাদের গ্রামে কেউ বাথরুমে স্নান করে না, ওখানে শুধু পটি করে। হ্যাঁ সে তো আমিও জানি, কিন্তু বাথরুমের সঙ্গেই তো স্নানঘর থাকে, কেন তোমাদের নেই নাকি? না না নেই, করার প্রয়োজনই পড়েনি। এই পাশের জঙ্গলের ধারে একটি পরিষ্কার জলের ঝিল আছে, আমরা সেখানেই সকলে স্নান করি। কিন্তু এভাবে খোলামেলাতে স্নান করা তো আমার অভ্যেস নেই, তাছাড়া লোকজন সবাই তো থাকবে, তা ওখানে কি করে স্নান করব? তারা এভাবেই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। ঠিক সেই সময় সেখানে প্রদীপ আসে ও সে বলে, এই যে রিয়া, তিনা ঠিকই বলছে, তুমি আর তিনা মিলে পুকুরে গিয়ে স্নান করে এসো। আর ভয় পেও না, আমাদের এখানে পুকুরে কোনোই সমস্যা নেই। যখন গ্রামের মেয়েরা পুকুরে স্নান করতে যায় তখন কেউই আশেপাশে থাকে না। প্রদীপের মুখে এরকম কথা শুনে রিয়ার চিন্তা দূর হয় ও সে সঙ্গে জামা কাপড় নিয়ে ত্রিনার সঙ্গে সেই পুকুরে স্নান করতে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে তখন বেশ কয়েকটি মেয়ে স্নান করছে। রিয়া একটি টাওয়াল জড়িয়ে নদীতে নেমে পড়ে। রিয়াকে এরকম পোশাকে দেখে গ্রামের মেয়েরা হাসাহাসি শুরু করে ও তারা বলে, এই মিঠাই, এটা নতুন বউ না? তা কি নির্লজ্জ, কাপড় ছেড়েই স্নান করতে নেমেছে। আমাদের মতো পুরো কাপড় পরে নামতে ওর কি সমস্যা হচ্ছে নাকি? আরে বলিস না, ওটা শহরের মেয়ে, শুনেছি ওদের নাক লজ্জা কম থাকে। আর লজ্জা শরম থাকলে এরকম করতো নাকি? তারা কথাগুলি বেশ জোরে জোরেই বলছিল, যেটা রিয়াও তখন শুনতে পায়। এরপর সে তাদেরকে উদ্দেশ্য করে বলে, এই যে দিদি, পুরো কাপড় পরে কেউ স্নান করতে পারে নাকি? ওটা করলে তো ভালো করে গায়ের ময়লাই যাবে না। আর এখানে তো দেখছি সব মেয়েরাই আছে, তা আমি লজ্জা কাকে দেখে করবো শুনি? হ্যাঁ তা ঠিক বলেছো। আচ্ছা বৌদি, তুমি স্নান করো, ঠিক আছে? মেয়েগুলি এভাবেই বলে আবারও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রিয়ার সেখানে খোলামেলা জায়গাতে স্নান করতে বেশ ভালোই লাগছিল, তাই সে মনের আনন্দে ঠান্ডা জল ছেটাতে থাকে। ঠিক তখনই সে লক্ষ্য করে দূরের ঝোপে যেন কিছু একটা নড়াচড়া করছে। সে তখন ত্রিনাকে ডেকে বলে, এই ত্রিনা দেখো, ওখানে ঝোপে যেন কিছু একটা নড়াচড়া করছে না? ও কিছু না বৌদি, ওদিকে কিছু জন্তু জানোয়ার রয়েছে। গ্রামের কিছু ছেলে মাঝে মাঝে সেই জন্তুগুলোকে তাড়িয়ে দেয়, তাই আমাদের ওইদিকে যাওয়া বারণ। চলো এবার বাড়ি ফিরে যাই, অনেক দেরি হলো। এই বলেই তারা সবাই মিলে বাড়ির দিকে রওনা হয়। তারা বাড়ি ফিরে এলে প্রদীপ রিয়াকে বলে, কি গো, কেমন স্নান করলে বলো? আশা করছি ঠান্ডা জল তোমার নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ তাজা বলেছো, আমি তো রোজই এভাবে স্নান করতে চাই। তবে হ্যাঁ, ওপাশে জঙ্গলের ঝোপের ধারে কিছু যেন একটা অস্বস্তিকর দেখছিলাম। টিনা বললো ওখানে নাকি জঙ্গলি জন্তুরা থাকে। হ্যাঁ, তিনা ঠিকই বলেছে, তুমি এখন ভুল করেও ওদিকে যেও না, কারণ ওদিকে ভয়ঙ্কর জঙ্গলি জন্তু জানোয়াররা থাকে। চলো এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নাও, অনেক বেলা হলো। প্রদীপের কথা মতো তখন রিয়া তাদের খাবার দিতে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন রমা দেবী দেখে তাদের বাড়ির কাঠ শেষ হয়ে গিয়েছে। এভাবেই রিয়াকে ডেকে বলে, এই যে বৌমা, ওই পাশের জঙ্গল থেকে কিছু কাঠের ব্যবস্থা করে নিয়ে আসো। দেখো না, বাড়িতে একটিও কাঠ নেই। এখন কাল কিভাবে রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। রিয়া তার শাশুড়ি মার কথা অনুযায়ী জঙ্গলে কাঠ জোগাড় করতে যায় এবং সে একটি গাছের গোড়ায় কয়েকটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা মোবাইলে কোনো কিছু একটা দেখে খুবই হাসাহাসি করছিল। রিয়া তাড়াতাড়ি করে সেখান থেকে কিছু কাঠ নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন ত্রিনা আবারও রিয়াকে নিয়ে নদীতে স্নান করতে যায়। উফ, যা ঠান্ডা জল! সারাদিনের ক্লান্তি যেন এখানেই দূর হয়ে যায়। এই জানো, এই নদীতে স্নান করতে আসাটা আমার খুবই ভালো লাগে। আগে শহরের বাথরুমে স্নান করতাম, তাই নদীতে স্নান করার মজা কখনোই বুঝতে পারিনি। এখন আর বাথরুম দিলেও আমি বাথরুমে স্নান করতে পারবো না। দেখলে তো বৌদি, বলেছিলাম না, একবার নদীতে স্নান করলে সে মজা তুমি কখনোই ভুলতে পারবে না। আচ্ছা বৌদি, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, সকাল থেকে জ্বর জ্বর ভাব। আরে তা বললে হয় নাকি? এখন আমি একা কিভাবে স্নান করব? আর তুমি স্নান করবে না যদি এলে কেন? আসলে বৌদি,
আমি আজকে স্নান করব না ভাবছি, জামা কাপড় ছেড়ে গা হাত মুছে ফেলবো। আর তুমি চিন্তা করো না, পাড়ার নীলু কাকিমা, ফুটু কাকিমা এখন সকলেই আসবে, তা তোমার ভয় নেই। আরে না না, ভয় আবার কিসের, এখন তো সবই আমার চেনা হয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি যাও, আমি একাই চলে যাব। এরপর রিয়া সেদিন একা একাই নদীতে স্নান করতে যায়। ফেরার সময় সেই ঝোপের কাছে গিয়ে দেখে ঝোপের আড়ালে কয়েকজন ছেলে কয়েকটি ক্যামেরা নিয়ে বসে আছে। তখন দেখ দেখ বিট্টু, এই ভিডিওটা যা দারুণ হয়েছে না, এটা ফেসবুকে আপলোড করলে অনেক লাইক পাওয়া যাবে, আর তার সঙ্গে টাকাও। হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহে বেশ ভালোই ইনকাম হচ্ছে, কিন্তু এবার থেকে টাইমিংটা আরেকটু বাড়িয়ে ফেলতে হবে, আর ক্যামেরার কোয়ালিটিটাও আরেকটু ভালো করতে হবে, তাহলে আরো পরিষ্কার সবকিছু দেখা যাবে। ঠিক আছে, তাহলে এবার চল, না তো কেউ আমাদেরকে এখানে দেখে ফেলবে। আরে না না, কেউ দেখবে না, ওদেরকে জঙ্গলি জন্তু জানোয়ারের ভয় দেখিয়ে রেখেছি, এখন এ পাশে কেউ আসার সাহসই পাবে না। তারা যখন কথাবার্তা বলছিল, রিয়া আড়ালে দাঁড়িয়ে সমস্তই কথাবার্তা শুনে নেয়। এরপর বাড়ি ফিরে এসে সে প্রদীপকে এবং তার শাশুড়ি মা রমা দেবীকে সমস্ত কথাই খুলে বলে। তখন বৌমা, তোমাকে না ওই পাশের ঝোপের ধারে যেতে বারণ করা হয়েছিল, তাও তুমি বড়দের কথা না শুনেই সেখানে চলে গিয়েছো। তাছাড়া আমাদের গ্রামের ছেলেরা খুবই ভদ্র, তারা এরকম কোনো জিনিসই করতে পারে না। হ্যাঁ রিয়া, মা ঠিকই বলেছে, তোমার ওই ঝোপে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, আর আমি তো আগেই বলেছিলাম যে ওখানে জন্তু জানোয়ার থাকে, তা তুমি কখনোই ওদিকে যাবে না, ঠিক আছে? প্রদীপ এবং তার শাশুড়ির মুখে এই সমস্ত কথা শুনে রিয়ার মনটা খুবই খারাপ হয়ে যায়। পরের দিন যখন সে স্নান করতে আসে, তখন গ্রামের মেয়েদেরকে সে কথাগুলো বলে। গ্রামের মেয়েরা সবাই ঠিক করে তারা সকলে মিলে ঝোপের আড়ালে দেখতে যাবে সত্যি সেখানে ছেলেরা বসে আড্ডা দেয় কিনা। এরপর তারা সবাই সেখানে যায়। তখন এই শোন, কারা যেন এদিকে আসছে, এই যে পায়ের শব্দ শোনা যাচ্ছে, চল আমরা কোথায় গিয়ে লুকিয়ে পড়ি। এ বাবা, তাহলে এবার আমাদের কি হবে? আর এখানে তো তেমন লুকানোর জায়গাও নেই। ভাই, তুই একটা কিছু ব্যবস্থা কর, না তো আমরা ফেঁসে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমার কাছে একটা জঙ্গলি জন্তু জানোয়ারের ভয়েস রেকর্ডিং আছে, তা আমি বরং ওটা চালিয়ে দিই। এরপর তাদের ফোনে ভয়ঙ্কর সব জন্তু জানোয়ারের রেকর্ডিং চালিয়ে দেয়, যার ফলে গ্রামের মেয়েরা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে ফিরে আসে। এসে তারা সবাই রিয়াকে রাগ করতে থাকে এবং বলে, তোমার জন্যই আজকে এরকম ঘটনা ঘটলো। আমরা বড়দের কথা না শুনে ঝোপের ধারে গেছি, দেখলে তো, ছুটে না পালালে জন্তু জানোয়ারগুলো আমাদেরকে খেয়েই ফেলতো। তুই ঠিকই বলেছিস, এই শহরের মেয়ের কথা শুনে আমাদের এই ভোগান্তি। আজ নিঘাত আমরা সকলেই বাঘের পেটে যেতাম, কি বাঁচান যে বাঁচলাম ভগবানই জানেন। এভাবেই তারা সকলে মিলে রিয়াকে ছোট বড় কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। রিয়া সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগে এবং ভাবতে থাকে কিভাবে সে সবাইকে বিশ্বাস করাবে যে সে মিথ্যে কথা বলছে না। এরপর সে ঠিক করে গ্রামের প্রধানকে গিয়ে সমস্ত কথা বলবে। এরপর সে প্রধানের বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে প্রধানকে সমস্ত কথা খুলে বলে। এরপর প্রধান কয়েকজন পুলিশ নিয়ে জঙ্গলে ঘেরাও করে এবং সেই লম্পট ছেলেগুলোকে ধরে ফেলে। এরপর তাদের নিয়ে গ্রামে যায় ও সবার সামনে পুলিশ ছেলেগুলোকে বেঁধে রাখে এবং বলে, কি তোমরা ঠিক বলছো? এরা গ্রামের মেয়ে বউদের সম্মান নিয়ে বাজারে বিক্রি করে, তাহলে তো এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত। বাবা, এ তো ভয়ঙ্কর ছেলেরা, এদেরকে আমরা এত বিশ্বাস করতাম, আজ রিয়া বৌমা না হলে এদেরকে তো আমরা ধরতেই পারতাম না। এরপর গ্রামের প্রধান মহাশয় সবার সামনে রিয়ার সাহসের প্রশংসা করেন এবং প্রদীপ এবং রমা দেবী লজ্জিত মুখে রিয়ার কাছে আসেন এবং বলেন, এই যে রিয়া, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের সেদিনই তোমার কথা বিশ্বাস করা উচিত ছিল, যেখানে আমরা কখনোই ভাবিনি যে এরকমও মানুষ হতে পারে, আর যারা লুকিয়ে লুকিয়ে মেয়েদের ভিডিও করবে। এখন সেদিন যদি তোমার কথা শুনে আমরা এখানে এসে পরীক্ষা করতাম, তাহলে নিশ্চয়ই অনেক আগেই এরা ধরা পড়ে যেত। হ্যাঁ বৌমা, তুমি বলাই সত্ত্বেও আমরা তোমাকে বিশ্বাস না করে অপমান করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আপনারা এভাবে কেন বলছেন মা? আসলে ছেলেগুলো এমনই জাল ফেলে রেখেছিল যে মানুষ সহজেই সেই জালে পা দিয়ে দিয়েছে। এভাবেই সকলে তারা তাদের ভুল বুঝতে পারে এবং রিয়াকে নিয়ে গর্ববোধ করতে থাকে। এরপর থেকে তারা সকলেই সুখে শান্তিতে সংসার করতে থাকে।